হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়। নিয়মিত ফ্রি ক্লাসের মতো আজকেও আমরা যেই ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল। এটা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। দেখো, এই রেওয়ামিলটা একই সাথে এইচএসসি, এসএসসি এবং যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনা রেওয়ামিল। তো দেখো, রেওয়ামিলের সে প্রথমেই তোমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে সকল লেনদেন রেওয়ামিলে আসে না, অর্থাৎ কোন কোন লেনদেনগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না বা রেওয়ামিলে আসে না, এই বিষয়টা তোমাকে জানতে হবে। তো দেখো, সমাপনী মজুত পণ্য এবং সমাপনী অথবা অব্যবহৃত মণিহারি বা সাপ্লাইজ। সমাপনী মজুত পণ্য এবং সমাপনী বা অব্যবহৃত মণিহারি, এই দুইটা বেশি থাকে, এই জন্য দুইটাই লিখছি। বাদে অন্য সব সমাপনী আসে, অর্থাৎ তাহলে সমাপনী দুইটা জিনিস আসে না, একটা হলো সমাপনী মজুদ আর একটা হচ্ছে সমাপনী মণিহারি বা সম্ভার। এখন দেখো, তাহলে এই দুইটা সমাপনী বাদে পৃথিবীর যত সমাপনী জিনিস আছে, যত সমাপনী হিসাব আছে, সবগুলো সমাপনী হিসাব কিন্তু রেওয়ামিলে আসবে। এখন যদি বলা হয় সমাপনী দেনাদার, সমাপনী পাওনাদার, সমাপনী আসবাবপত্র, সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা, যা কিছু বলুক না কেন, শুধুমাত্র মনে রাখবা দুইটা সমাপনী রেওয়ামিলে আসে না। একটা হলো সমাপনী মজুদ, আরেকটা হচ্ছে সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি বা সমাপনী সম্ভার। এখন দেখো, এর বাইরে প্রারম্ভিকের ক্ষেত্রে প্রারম্ভিক মণিহারি এবং প্রারম্ভিক মজুদ ছাড়া অন্য কোনো প্রারম্ভিক রেওয়ামিলে আসে না। তার মানে হচ্ছে প্রারম্ভিকের ক্ষেত্রে মাত্র দুইটা প্রারম্ভিক রেওয়ামিলে আসে, একটা হলো প্রারম্ভিক মণিহারি আর একটা হলো প্রারম্ভিক মজুদ। এই দুইটা প্রারম্ভিক ছাড়া অন্য কোনো প্রারম্ভিক রেওয়ামিলে আসতে পারে না। তাহলে এখন যদি বলা হয় প্রারম্ভিক প্রাপ্য হিসাব, রেওয়ামিলে আসবে না। প্রারম্ভিক প্রদেয় হিসাব, এটাও রেওয়ামিলে আসবে না। প্রারম্ভিক হাতে নগদ বলো, প্রারম্ভিক ব্যাংক জমা বলো, যা কিছু বলো না কেন, কোনো প্রারম্ভিক রেওয়ামিলে আসতে পারবে না। তাহলে দেখো, আমরা কি কি শিখলাম এখানে? সমাপনী মাত্র দুইটা জিনিস আসে না, আর বাকি সব সমাপনী আসে। প্রারম্ভিকের ক্ষেত্রে মাত্র এই দুইটা জিনিসই আসে, অন্য কোনো প্রারম্ভিক রেওয়ামিলে আসে না। এখন এই ক্ষেত্রে তোমার দরকার নেই মজুত পণ্য প্রারম্ভিক আসে সমাপনী আসে না, এই হাবিজাবি এসব মুখস্থ করার কোনো দরকার নেই। মাত্র এই দুইটা রুলস এই তোমাকে মনে রাখলেই হবে, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখাই, যে মজুত পণ্য সমাপনী, তাহলে সমাপনী আমরা জানি সমাপনী মজুদ আসবে না, ভালো কথা। মজুত পণ্য প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিক দুইটা জিনিস আসে, একটা হলো মণিহারি আর একটা হলো মজুদ, তাহলে নিঃসন্দেহে এটি রেওয়ামিলে আসবে। অন্য কোনো প্রারম্ভিক আসবে না, সুতরাং প্রারম্ভিক হাতে নগদ আসবে না। সমাপনী ব্যাংক জমা, এই দুইটা বাদে সব সমাপনী আসে, সুতরাং এটিও আসবে। ক্লিয়ার? তবে হ্যাঁ, এখানে একটা বিষয় জানার আছে, রেওয়ামিলে যদি সমন্বিত ক্রয় থাকে, তখন এই যে রুলস, সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে যে রুলসটা আছে, এই রুলসটা তখন উল্টো হবে, অর্থাৎ আগে যেটা ছিল তার ভিন্ন হবে। সেই ক্ষেত্রে আবারও বলি, রেওয়ামিলে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আর রেওয়ামিলে সেই ক্ষেত্রে আসতে পারবে না। ক্লিয়ার এটা? দেখো, সমন্বিত ক্রয় যদি থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে এবং প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, অর্থাৎ এই যে রুলস ছিল এই রুলসের ঠিক উল্টোটা হবে। এবং সমন্বিত ক্রয় যেটা রেওয়ামিলে থাকে, এটা নিঃসন্দেহে ডেবিট দিকে তোমাকে বসাইতে হবে। সমন্বিত ক্রয়টা তাহলে কোন দিকে বসবে? নিঃসন্দেহে ডেবিট দিকেই বসবে। ক্লিয়ার? আচ্ছা, একটা নোট লিখছি, দেখো, 1 যদি কোনো সাল দেওয়া থাকে এটাকে আমরা প্রারম্ভিক বলি, আর যদি 31 ভালো শেষের দিকে থাকে এটাকে আমরা সমাপনী বলি। প্রারম্ভিক মানে হলো শুরু আর সমাপনী মানে হচ্ছে শেষ। সেই দৃষ্টিকোণ থেকে এটা হলো প্রারম্ভিক আর ওটা হলো সমাপনী। এখন দেখো, তাহলে এইখানে আমরা শিখলাম যে রেওয়ামিলের কোন কোন জিনিসগুলো
তোমার রেওয়ামিলে আসে না, এবং কি থাকলে আবার কিছু কিছু জিনিস সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রেওয়ামিলে আসবে। রেওয়ামিলকে কিন্তু তৈরি করা হয় শুধুমাত্র গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। এই জন্য রেওয়ামিলের কিছু সীমাবদ্ধতা আছে, রেওয়ামিলের কিছু সীমাবদ্ধতা আছে। এখন দেখো, এই যে রেওয়ামিলে এমন কিছু কিছু লেনদেন দেয়, যেহেতু রেওয়ামিলের খ নম্বরে ম্যাক্সিমাম সময় আমরা দেখব যে তোমার এখানে রেওয়ামিল তৈরি করো, রেওয়ামিল তৈরি করো, রেওয়ামিল তৈরি করো, এই টাইপের জিনিসই দিচ্ছে। তার মানে হচ্ছে তোমাকে একটা শুদ্ধ রেওয়ামিল তৈরি করতে বলবে। এখন রেওয়ামিল তৈরি করতে গেলে এমন কিছু জিনিস বা এমন কিছু হিসাব তোমাকে এই রেওয়ামিলের ক্ষেত্রে দিয়ে দেবে, যেগুলো একটু তোমার জন্য আনকমন হতে পারে, যেগুলো আমাদের অপরিচিত বা অজানা থাকতে পারে। কারণ একই জিনিসের অনেকগুলো নাম, একই হিসাবের অনেকগুলো নাম। এখন আমরা শিখব এই যে একই হিসাবের অনেকগুলো নাম যেগুলো পরীক্ষায় আসে, শুধুমাত্র আমরা সেইগুলো এখান থেকে শিখে নেব এবং নোট করব। দেখো, প্রিমিসেস, এই প্রিমিসেসটা রেওয়ামিলে আসে। প্রিমিসেস মানে হচ্ছে নিষ্কর সম্পত্তি বা আঙিনা বা জমি, যে জমিটা অব্যবহৃত রয়েছে। প্রিমিসেস মানে তাহলে হলো নিষ্কর সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তিটুকুর কর দেয়া লাগে না, এইটাই হলো প্রিমিসেস বা নিষ্কর সম্পত্তি। যদি একটু ভেঙে দেখাই তাহলে বিষয়টা হচ্ছে কি, বাড়ির সামনে যে আঙ্গিনা থাকে, যে জায়গাটুকু ব্যবহারের অযোগ্য, ব্যবহার করি না, শুধুমাত্র হাঁটা চলার পথ হিসেবে ইউজ করি, এইটাই হলো এই প্রিমিসেস। এটা যেহেতু কর দেওয়া লাগে না, তো এটাকে বলা হয় নিষ্কর সম্পত্তি। আচ্ছা, এরপর যদি আমরা দেখি প্রিমিসেস পরে বিনিয়োগটা যদি দেখি, আমরা বিনিয়োগ নামটা শুনেছি, তো বিনিয়োগের একাধিক নাম আছে। সেই একাধিক নামের ভিতরে একটা হলো প্রদত্ত ঋণ, একটা হলো সিকিউরিটি, একটা হলো সঞ্চয়পত্র, যার ইংলিশ হলো সেভিং সার্টিফিকেট, এবং একই সাথে লগ্নি। এই সবগুলো নামে রেওয়ামিলে কিন্তু আসতে পারে। এরপর দেখো, যদি আমরা দেখি এরপরে যেটি লিখছি সেটা হলো দেনাদার। তো দেনাদারেরও ঠিক আগের মতো একইভাবে অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে প্রাপ্য হিসাব। আমরা জানি দেনাদারের আধুনিক বা আমেরিকান নাম হচ্ছে প্রাপ্য হিসাব, যেটা এখন পর্যন্ত আমাদের লিখতে হয়। এর বাইরে হচ্ছে পাওনা, পাওনা আরেকটা নাম হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। একই সাথে দেনাদারের কিন্তু একটা নাম, সেটা হলো পুস্তক ঋণ। এই বিক্রয় খতিয়ানের জের এবং পুস্তক ঋণ এবং পাওনা, এই তিনটা কিন্তু একটু অজানা লাগতে পারে। এই তিনটা কিন্তু বেশিরভাগ প্রশ্নে দিয়ে থাকে, ঠিক আছে। আর এখান থেকে প্রদত্ত ঋণটা দেয়, লগ্নিও দিতে পারে। আর এখান থেকে সরাসরি প্রিমিসেস নামেই বেশি আসতে আমরা দেখি। এখন দেখো, ঠিক একইভাবে পাওনাদারেরও ঠিক প্রদেয় হিসাব নাম দেনা। দেনা মনে রাখবা, দেনাদার মানে হচ্ছে প্রাপ্য হিসাব, আর শুধু দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব। শুধু দেনাদার মানে কি, শুধু দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব। এর আরেকটা নাম আছে ক্রয় খতিয়ানের জের। আরেকটা নাম কি, ক্রয় খতিয়ানের জের। তো আমরা দেখো আরেকটা ভিন্ন নাম লিখছি অনাদায়ী পাওনা। এটা আমরা সবাই জানি, যেহেতু 9, 10 এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এটা করেছি। সুতরাং অনাদায়ী পাওনার নাম হচ্ছে কুঋণ, এর আরেকটা নাম হচ্ছে অনাদায়ী দেনা। একই সাথে একটা বিষয় নোট করো, যে বিষয় নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউজ থাকি, সেটি হলো আন্তঃফেরত। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত। এখন তোমার মনে হতে পারে আন্তঃফেরত মানে হলো ক্রয় ফেরত, আর বহি ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, কিন্তু আদতেও সেটা না। কেননা দেখো, আন্তঃফেরত মানে তুমি ধরে নাও তুমি একটা শার্ট বিক্রি করেছো। এখন কোনো কারণে শার্টের যদি ত্রুটি হয়, যার কাছে বিক্রি করেছো ও কি অন্য কোনো জায়গায় নিয়ে যাবে নাকি তোমার কাছে ফেরত নিয়ে আসবে? নিঃসন্দেহে তোমার কাছে বা তোমার প্রতিষ্ঠানে ফেরত নিয়ে আসবে। যেহেতু তুমি বিক্রি করেছিলে, তাই তোমার কাছেই ফেরত আসছে। এই জন্য এইটাকে বলা হয় আন্তঃফেরত। তাহলে বিক্রয় ফেরতের আরেকটা নাম কি, আন্তঃফেরত। আরেকটা দেখো, আমরা জানি তোমার হচ্ছে বহি ফেরত। বহি ফেরত এইটা মানে হচ্ছে ক্রয় ফেরত। এখন তুমি চিন্তা করো, তুমি একটা প্রোডাক্ট কিনেছো, একটা প্রোডাক্ট কেনার পরে যদি ত্রুটি হয়, একইভাবে এই পণ্যটা নিঃসন্দেহে তুমি বাইরের যে দোকান থেকে কিনেছো সেই দোকানেই ফেরত দেবা। সুতরাং বহি ফেরতের একটা নাম হচ্ছে এই ক্রয় ফেরত। তবে মনে রাখতে হবে, পরিবহনের ক্ষেত্রে কিন্তু এর ভিন্নতা লক্ষ্য করা যাবে। পরিবহনের ক্ষেত্রে আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, আর বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন।
এখন দেখো আমরা কয়েকটা আইটেম লিখেছি যেগুলো নর্মালি অনেক ছেলেমেয়েরা ভুল করে। শিক্ষানবিশ সেলামি, বিমা সেলামি, শিক্ষানবিশ ভাতা, এই টাইপের। তো শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে তোমার আয়, সুতরাং এটি ক্রেডিট হয়। কিন্তু বিমা সেলামি, বিমার সাথে শুধু সেলামি না, বিমার সাথে যাই থাকুক না কেন, শুধু বিমা থাকতে পারে, বিমা প্রিমিয়াম থাকতে পারে, তোমার বিমা সেলামি থাকতে পারে, সবগুলো ডেবিট এবং সবগুলো তোমার খরচ। শিক্ষানবিশ ভাতা এটা তোমার খরচ, সুতরাং ডেবিট। এরপরে সকল পরিবার পরিবহন ডেবিট। এটা হইতে পারে ক্রয় পরিবহন, এটা হইতে পারে বিক্রয় পরিবহন, এটা হইতে পারে শুধু পরিবহন, আন্তঃপরিবহন, বহি পরিবহন, যত পরিবহন বলবে সব পরিবহন ডেবিট হবে। একই সাথে দেখো এটা মনে রাখবা, যা কিছু ডেবিট, যা কিছু ডেবিট, যা কিছু ডেবিট তার ফেরত ক্রেডিট হবে, তার সুদ ক্রেডিট হবে এবং তার বাট্টা ক্রেডিট হবে। যা কিছু ডেবিট হয় তার ফেরত ক্রেডিট হবে, তার বাট্টা ক্রেডিট হবে, তার সুদও ক্রেডিট হবে। তাহলে এক্সাম্পল দেখো, আমি চিন্তা করো যে ক্রয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত কী হবে? ক্রয় ফেরত নিঃসন্দেহে ক্রেডিট, ক্রয় বাট্টাও ক্রেডিট। আবার বিনিয়োগ হচ্ছে ডেবিট, তাহলে বিনিয়োগের সুদ আমরা বলেছি যা কিছু ডেবিট তার সুদ কী হবে? ক্রেডিট হবে। সুতরাং বিনিয়োগের সুদ ক্রেডিট, কারণ এটা তোমার আয়। সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থটুকু হচ্ছে তোমার আয়। ওকে, এবার দেখো, সুতরাং সেমভাবে যদি বলি যা কিছু ক্রেডিট তার ফেরত, তার বাট্টা, তার সুদ হবে কি? ডেবিট। যেমন বিক্রয় হচ্ছে ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। আবার মূলধন হচ্ছে ক্রেডিট, মূলধনের সুদ তাহলে কী হবে? ডেবিট হবে। এই ছিল আজকে রিয়ামিলের পার্ট অন, রিয়ামিলের পার্ট অন। আমরা রিয়ামিলের পার্ট অনে যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে যে সকল লেনদেন রিয়ামিলে আসে না এই বিষয়টা। একই সাথে কোন জিনিসটা থাকলে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিছু জিনিস রিয়ামিলে আছে এটা, এবং একই সাথে একটা হিসাবের যে বিভিন্ন নাম থাকতে পারে সেটি, তার সাথে কিছু ডেবিট ক্রেডিট এবং ডেবিট ক্রেডিটের শর্ট নিয়ম। আমরা নর্মালি যেগুলো আছে এটা আমরা জানি, সকল প্রকার সম্পত্তি, খরচ এগুলো ডেবিট হয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো ক্রেডিট হয়। এইগুলো নিয়ে এই জন্য আর ব্যাখ্যা আমরা দেইনি, এটা আশা করছি সবাই জানো। তারপরেও যদি সমস্যা থাকে কোনটা ডেবিট হয় ক্রেডিট হয় বুঝতে, অবশ্যই ভিডিও শেষে দেখার পরে তুমি কমেন্টস করবে এবং আমাদেরকে জানালে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তেমন কোনো ভিডিও ক্লাস নিতে। এখন দেখো পার্ট 2, এর পরবর্তীতে আমাদের যে ক্লাসটা আসবে সেটা হলো রিয়ামিলের পার্ট 2। রিয়ামিলের পার্ট 2তে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা রিয়ামিলের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেই ব্যাপারটা সেটা হলো মূলধন জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাব, যার ভিতরে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রদান, এই সব কিছুই, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, এই সব কিছু আমরা এক ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে শেষ করে দেব। এবং পার্ট 3 যখন আমরা নিয়ে আসবো রিয়ামিলের পার্ট 3তে যে সকল ভুল রিয়ামিলে ধরা পড়ে না, যেটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা আমরা ইনশাল্লাহ পার্ট 3তে সহজে কি করে চিনবো যে এই সকল ভুলগুলো রিয়ামিলে ধরা পড়ে না সেটা দেখাবো ইনশাল্লাহ। সবগুলো ক্লাস ফ্রি পেতে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে কমার্স ক্যাম্পাস, এই ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। আপনি আপনার নিকটস্থ বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়া এই প্রত্যেকটি ক্লাসের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেল আছে কমার্স ক্যাম্পাস 45, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।